নাম শ্রী শুভেন্দু শেখর দাস। আচ্ছা, আমরা তো দেখছি এখানে একটা বেশ মাশরুমের জায়গা করেছেন, চাষ হচ্ছে। আপনি কতদিন ধরে করছেন? আমি এই নিয়ে 2 বছর চাষ করছি। 2 বছর। আর এটা আমরা দেখেছি যে মাশরুম ঝুলিয়ে ঝুলিয়ে একটা এইভাবে করা হয়। এটা এইভাবে কেন? এটা কি মাশরুম? এটাকে বলা হয় পোয়াল ছাতু। আচ্ছা। যে মাশরুমটা আমাদের আগে দেশে খড়গাদাতে হতো বা বর্ষাকালে যেটা হয়, হুম। সেই মাশরুমটা আমরা কৃত্রিম উপায়ে চাষ করছি, যেটা কিনা অ্যাডভান্স পাওয়া যায়। আচ্ছা। তার মানে বর্ষাকাল বলছে, এটা কি শীতকালে সম্ভব নয়? না, শীতকালে এটা সম্ভব না, এই কারণে এর একটু তাপমাত্রা বেশি দরকার, মিনিমাম আপনার 30-এর উপর তাপমাত্রা দরকার। আচ্ছা। তা এই যে আমরা দেখছি যে এক একটা বান্ডিল মতো, এই বান্ডিলগুলোর মধ্যে কি মানে কিভাবে করছেন এটাকে আপনি চাষ? একটা বান্ডিলে মানে এক একটা বেডে আমার 32 আঁটি খড় লাগে। আচ্ছা। যে খড়টা কিনা 3 মাসের খড় লাগবে না, মিনিমাম 100 দিনের উপরে খড়ের আঁটি দরকার। হুম। সেই 5 মেসের ধান যেটাকে বলা হয়, সেই ধানের খড় আঁটি হলেই আমার এই কাজটা করা সম্ভব হয়। বেশ। তারপরে সেই আটিটা নিয়ে কিভাবে করছেন মানে এটা? আচ্ছা, খড়টা যখন কাটা হয় তখন কিন্তু করা হয় কি, খড়টা একটা খড় নেওয়া হয়, তাকে একটু রোদ খাওয়াতে হয়। হুম। খড় আঁটিকে রোদে দেওয়ার পরে ওর সামনে যে জট অংশ, অর্থাৎ যেখানে ধান শীষ হয়, সেই শীষের আগা অংশ কিছুটা বাদ দিতে হয়, এবং পেছনের যে নাড়া অংশ বলি, যেটা আমরা কালো অংশটা, সেটা কিছুটা বাদ দেওয়া হয়। তাহলে সামনে আর পিছনে কিছুটা অংশ বাদ দেওয়া হয়। এই করে 32 আঁটি খড় নেওয়া হয়। 32 আঁটি খড়কে আমরা 16 আঁটি করে বান্ডেল করি। 16 আঁটি মানে কারণ একসঙ্গে 32 আঁটি খড়কে যেহেতু জলে চুবিয়ে দিলে অনেক ওয়েট হয়ে যায়, সেটা তোলা খুব কষ্টসাধ্য। সেই জন্য আমরা মানে 16 আঁটি করে একটা বেড করি, বান্ডেল করি। সেই বান্ডেলটা একটা পুকুর আছে, যে পুকুরে আমরা মানে সবসময় আমি দিয়ে থাকি, চুন দিয়ে রাখতে হয়, কারণ জলের কোয়ালিটি মেনটেন রাখার জন্য, এবং জলের চুনটা থাকলে খড়ের যে অ্যাসিডিটি অংশটা সেটা দূর হয়, সেই জন্য চুন দিতে হয় সেই জলে। এবং 12 ঘন্টা নয় 24 ঘন্টা টোটাল সম্পূর্ণ জলে নিমজ্জিত অবস্থায় তাকে রাখতে হয়। মানে খড়টাকে ধুয়ে নেওয়ার জন্য ভালো করে? ধুয়ে নেওয়া এবং কম্পোস্টটা যাতে ভালো হয় তার জন্য 24 ঘন্টায় জলে ডুবে রাখতে হয়। বেশ। তারপরে? তারপর সেটাকে আমরা তুলে নিলাম 24 ঘন্টা পরে, তুলে পুকুরের সাইডে রেখে দিলাম। রেখে দিলে জলটা নিংড়ে গেল। যখন জলটা সমস্ত নিংড়ে যাওয়ার পরে ঠিক বিকেলের দিকে এই কাজটা শুরু করা হয়। মানে কিভাবে তারপরে কি করছেন? ওর মাশরুমের বীজ বা কিভাবে দিচ্ছেন? হ্যাঁ, ওটাকে নিয়ে আসার পরে প্রত্যেক 8 আঁটি লেয়ার পরে প্রত্যেক আঁটি খুলে দেওয়া হয়। খড়ের আঁটিটা খুলে দেওয়ার পরে 8 আঁটি লেয়ারের পর একটা স্তর বীজ পড়বে। অর্থাৎ তার আগে বলে নেই যে 400 গ্রাম বীজ লাগে 16 আঁটি খড়ের জন্য। মানে এক একটা বান্ডিলে? হ্যাঁ, এক একটা বান্ডিলে। বেশ। এক একটা বান্ডিল সে একটা এই বেডের জন্য আমার 400 গ্রাম বীজ লাগে। যে বীজটাকে আমি বের করলাম, যেহেতু কাঁচের বোতলে থাকে, ওকে সাবধানে বের করতে হয়। বের করে নেওয়ার পরে ওটাকে 3 ভাগ করা হয়। 400 গ্রাম বোতলে বীজটাকে বের করে আমরা 3 ভাগ করে নিই, কারণ ওটাকে আমরা 3টা লেয়ারে দেবো। 3টে স্তরে? হ্যাঁ। বেশ। তাহলে প্রথমে যেটা আমি 8 আঁটি দিলাম, প্রত্যেকের মাথাগুলো বাইরের দিকে থাকবে। এই সিস্টেমে প্রথম সিস্টেমটা থাকবে বাইরের দিকে 4 আঁটি, আবার দ্বিতীয়টা থাকবে 4 আঁটি বাইরের দিকে। তারপর ওখানে বীজ দেওয়া হয়। বীজটা দেওয়া হয় মাঝখানে কিছুটা অংশ এবং হাত থেকে কিছুটা অংশ ভেতরে, মিনিমাম 4 কোড়া বা 15 সেন্টিমিটার ভেতরে ওর বীজটা চারধারে ছড়িয়ে দেওয়া হয় এবং মাঝখানে কিছু দেওয়া হয়। তার উপর 5 মেসেলি যে কলাইয়ের ডাস্ট যেগুলো পাওয়া যায়, সেই 5 মেসেলি ডাস্টটা ওর উপরে ছড়িয়ে দেওয়া হয়। মিনিমাম একটা বেডে 200 গ্রাম মতো লাগে, আমার ডাস্ট লাগে। তারপরে ঢেকে দিতে হয়। তারপর আবার একটা লেয়ার করা হলো। তারপরে 2টো লেয়ার হলো। 3 নম্বর লেয়ারে পুরো বেডটাই আমি উপরটায় ছড়িয়ে দেবো। ওখানে ধারে ধারে দেওয়ার কোনো ব্যাপার না, পুরোটাই ছড়িয়ে দেওয়ার পরে ওখানে আবার আমার ওই ডাস্টটা দেওয়া হলো। ডাস্টটা দেওয়ার পর উপরে যে 8টা আঁটি থাকবে, সেই 8টা আঁটি ভালো করে খুলে বিছিয়ে দেওয়া হলো। আচ্ছা। তার উপরে কোনো বীজ থাকবে, তার 3টা লেয়ারের মধ্যে আমার 400 গ্রাম বীজ কভার করে দিতে হবে। এই যে পলিথিন দিয়ে ঢাকা কেন এগুলো? কারণ হচ্ছে যেহেতু এটা তাপমাত্রা দরকার এবং হাইজিন মেনটেনের ব্যাপার থাকে। না হাইজিন মেনটেন করলে, যেহেতু এটা খাদ্য জিনিস, এটা খুব হাই প্রোটিন জিনিস, খুব দুর্বল জিনিস, যেহেতু শিকড় বা অন্য কিছু নেই, যেহেতু এর খড়ের উপরে এর জন্ম এবং খড়ের উপরে একে তৈরি করতে হয়, কাজে ওটাকে ভালো করে ঢেকে দিলে ভিতরে হিটটা উঠে, এবং হিটটা যখন আমার খুব বেশি হলো, মনে করুন 40 ডিগ্রি কাছাকাছি একটা হিট হয়ে যায় ভিতরে, সেইটাকে হয়ে যাওয়ার পরে 4-5 দিনের মধ্যে একটা মাইসেলাম গ্রো করে, ঠিক আইসের মধ্যে যেন দেখেছেন ওখানে আছে সেই আইসের মধ্যে যখন হয়ে যায়, তখন ওর উপরে জলটা স্প্রে করতে হয় একবার। আচ্ছা, এইটা তো গেল আপনি ঢেকে দিয়ে তৈরি করলেন, কিন্তু মাঝখানে আর কিছু করতে হয় না এর মধ্যে? খুলে জল দেওয়া বা কোনো কিছু? ওই 4-5 দিনের পর আমি ওটা খুলে, ওই যে আইসের মতো হয়ে যাওয়ার পরে যখন ফাঙ্গাসটা গ্রো হয়ে গেল, তখন আমি স্প্রে করি। মানে এই স্প্রেটা কতদিন করতে হবে?
একবারই দুবারই করবো, বেশি করবো না। একবার স্প্রে করবো, আবার ঢেকে দেওয়া হবে। আবার ঠিক 5-7 দিনের মাথায় আরেকবার দিতে হবে। তারপরে আপনার 10-12 দিনের মাথায় দিয়ে চলে এসে আচ্ছা, এইবার ধরুন আপনার এই যে বেড তৈরি হলো, বীজ দিলেন, স্প্রে করলেন, কতদিন পর থেকে আপনি মাশরুমটা পাবেন? 10 থেকে 12 দিন। আর খুব ঠান্ডা যখন অক্টোবর দিয়ে যান 15 দিন 16 দিন হয়ে যায়। সেই সময় পাবেন? হ্যাঁ, একটু তাপমাত্রা কমে যায়। আচ্ছা, এবার একটা বান্ডিল থেকে আপনি কতদিন পাবেন? মানে একটা বান্ডিল মানে বেড কতদিন আপনাকে এই মাশরুম দেবে? একটা বেড থেকে আমাকে একবার দুবার দিবে, দুবার ফলন পাবো আমি। মানে সেটা কতদিন? 15 দিন? প্রথম 15 দিনে একটা খুব বড় মাপের ফলন পাবো। দ্বিতীয় যে 7-8 দিনের মাথায় যে ফলনটা পাবো সেটা একটু কম হয়। আচ্ছা, এই যে 15 দিন বা দুবার আপনি যে মাশরুম পাচ্ছেন সেটা কতটা পরিমাণে? এভারেজ যদি ধরা হয় আমি 1.5 কেজি থেকে 2 কিলো পাই। 1.5 থেকে 2 কিলো এক একটা বান্ডিল থেকে পাচ্ছেন। হ্যাঁ। আর এই যে বেড তৈরি করেছেন, এই যে বিভিন্ন খড়, তারপরে আপনার যে ডাস্ট, বীজ, এগুলো সব লাগছে, এক একটা বেড আপনার কত খরচ পড়ছে? এক একটা বেডে আপনার হার্ডলি নিজস্ব পরিশ্রম নিয়ে 50 টাকার বেশি লাগে না। 50 টাকার বেশি লাগে না। না। তাই এই যে 1.5 কিলো থেকে 2 কিলো আপনি মাশরুম পাবেন, বা বিক্রি করে আপনি কিরকম পাবেন? আমি পাইকারি যদি বিক্রি করি আমি 150 টাকা কিলো বিক্রি করি। আর আপনার যদি খুচরো বিক্রি করি 200 টাকা। 200 টাকা, আমি 150 টাকাই ধরলাম। তার মানে এক একটা বান্ডিল থেকে আপনি প্রায় 300 টাকা আয় মানে পাচ্ছেন বিক্রি করে। হ্যাঁ। তার মানে খরচ বাদ দিয়ে প্রায় 250 টাকা আপনার লাভ হচ্ছে। তো এরকম কতগুলো বান্ডিল করেছেন আপনি? এই মুহূর্তে আমার 42টা আছে। হুম। টোটাল কভার হয়ে যাবে আমার 80টা করে এই বাগানে বেরোবে। তারপর অন্য বাগানে একটা করার পরিকল্পনা নিয়েছি। এবার লার্জ স্কেলে একটা করার পরিকল্পনা নিয়েছি। এতক্ষণ সেই কৃষক বন্ধুর কথা আপনারা শুনলেন, যিনি এই মাশরুম চাষ করছেন এবং এই মাশরুম চাষ করে তিনি একটা লাভের মুখ কিন্তু দেখতে পাচ্ছেন। এবার আমরা এই যে মাশরুম, এই মাশরুমকে আরো আধুনিক কি পদ্ধতি আছে, কিভাবে চাষ করলে আরো বেশি উৎপাদন পাওয়া যেতে পারে, সেই ব্যাপারটাই জেনে নেব। আমরা এখন এই অঞ্চলে এসে পাঁশকুড়া ব্লকের যিনি সহকৃষি অধিকর্তা ডক্টর বিবেকানন্দ মহান্তি, তাকে আমরা পেয়েছি। নমস্কার ডক্টর মহান্তি। নমস্কার। ডক্টর মহান্তি, আমরা এই জায়গায় এসে কৃষক বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, যিনি এখানে এই মাশরুম চাষ করছেন এই পদ্ধতিতে। আপনি প্রথমে একটু জেনে নেব যে আমাদের এই যে দক্ষিণবঙ্গে এই অঞ্চলে এই যে জাতটা উনি চাষ করেছেন এই পদ্ধতিতে, আর কোনো কি জাত আছে যেটাকে এই পদ্ধতিতে চাষ করা যেতে পারে? আমাদের এই অঞ্চলে যে চাষটা হচ্ছে এটা পোয়াল ছাতু, ওয়েস্টার্ন মাশরুম। তো এটা প্লুটোরা স্পিসিস চাষ করা হয়। এটাই ইন জেনারেল এখনো অবধি ভালো স্ট্রেন, যেটা চাষ করে চাষি ভাইরা অনেক বেশি ফলন পাচ্ছেন এবং রোগ পোকাও একটু কম হয়। এই সুতরাং এই 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 এখনো অবধি এই স্পিসিসটাই এখন চলছে এবং এটা ভালো, চাষ করলে চাষিরা লাভবানও হচ্ছেন। আচ্ছা, মানে এইটা ভালো এখন অবধি। আচ্ছা, এইবার একটু মানে প্রথমেই জেনে নেব যে এটা তো একটা মানে খাদ্য বস্তু এবং খুব জনপ্রিয় খাদ্য, কিন্তু ধরুন এর মধ্যেও তো কিছু সংক্রমণ থাকতে পারে বা কিছু, যে জিনিসটা দিয়ে, যে খড়গুলো দিয়ে এর ভেতরে বীজটাকে দিয়ে করা হচ্ছে, এই খড়টা আমরা কৃষক বন্ধুর সঙ্গে কথা বলে শুনলাম যে মাঝখানে মাঝখানে ভ্যাবিস্টিন দিয়ে এটাকে উনি খড়টাকে শোধন করেন। আপনি কি বলবেন যে এইটাই সঠিক পদ্ধতি, না আর কোনো বৈজ্ঞানিক পদ্ধতি আছে যেটা দিয়ে পুরো খড়টাকে শোধন করে নেওয়া যেতে পারে? হ্যাঁ, মাশরুম চাষ যেহেতু চাষি ভাইরা করেন নিজেদের এরিয়াতে এবং এর জন্য বিশেষ কোনো পরিশ্রমের দরকার হয় না, ছায়াযুক্ত জায়গায় একটু থাকলেই হয়, নিজের বাড়িতেও করা যায়, সেই জন্য সহজেই চাষি ভাইরা এই পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু যারা কমার্শিয়ালি করতে চান, বড় যাদের কমার্শিয়াল বেসিসে যারা বিজনেস ভিত্তিকভাবে করতে চান বড়োভাবে, তাদের জন্য আরও কিছু কিছু প্রসিডিওর আছে। যেরকম মনে করুন এই যে খড়গুলো ওনারা আনছেন, খড়গুলোর মধ্যেও কিছু ক্রাইটেরিয়া থাকে, বিশেষ করে পুরনো 5-6 মাসের পুরনো খড়, বিশেষ করে আমন ধানের খড়, সেগুলো নিতে হবে এবং সেই খড়গুলোই নিতে হবে যেই খড়গুলোতে ধান ম্যাচিওর হওয়ার পর খড়গুলো কাটা হয়েছে। যদি ধানের খড়ে কোথাও গ্রিন প্যাচ থেকে থাকে, মানে ঠিকঠাক ম্যাচিওর হয়নি, খড়টা কাটা হয়ে গেছে, তাহলে কিন্তু পরবর্তীকালে যখন মাশরুম প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধার সৃষ্টি হয়। এছাড়া আরও কিছু পদ্ধতিও আছে, যেমন স্টিম, হট এয়ার স্টিম দিয়ে আমরা কিন্তু খড়গুলোকে শোধন করে নিতে পারি। বিশেষ করে 50 থেকে 60 ডিগ্রি টেম্পারেচারের স্টিম যদি আমরা 4-5 ঘন্টা খড়গুলোকে এক জায়গায় নির্দিষ্ট জায়গায় রেখে তার থ্রু খড়ের মধ্যে দিয়ে 50 থেকে 60 ডিগ্রির টেম্পারেচারের স্টিম যদি পাঠাই, তাহলে কিন্তু ভালোভাবে স্টেরিলাইজ হয়ে যায় খড়গুলো
বা হট ওয়াটারে, গরম জলে যদি 70-75 ডিগ্রি সেলসিয়াস গরম জলেও যদি আমরা খড়গুলোকে ভিজিয়ে রাখতে পারি 30 মিনিট মতো, তাহলে কিন্তু ভালোভাবে শোধন হয়ে যায়। এছাড়া কেমিক্যালের মধ্যে তো ব্যাবিস্টিন আছেন, যেরকমভাবে ওনারা করছেন, 4 আঁটি খড় প্রথমে দিচ্ছেন, তার মাঝখানে ব্যাবিস্টিনের একটা লেয়ার দিয়ে দিচ্ছেন, তারপরে আবার 4 আঁটি দিচ্ছেন, তারপরে স্পন এবং বিভিন্ন ডালের গুঁড়ো ওগুলো দিচ্ছেন। এই পদ্ধতিতে করলে এখনো অবধি ঠিকই আছে। আচ্ছা, এরা তো মানে রোগ ব্যাধি বা কোনো পোকামাকড়ে আক্রান্ত কিছু হতে পারে না? হ্যাঁ, হতে পারে। এই যে খড় হচ্ছে, এগুলো তো ধান থেকেই আসছে, বা আমরা গমের খড় ব্যবহার করতে পারি, বা আখের যে জাগারিগুলো থাকে, মানে ছিবড়েগুলো থাকে, সেখানেও কিন্তু স্টার মাশরুম চাষ করা যায়। সুতরাং সেইগুলোতে, সেই খড়ে বা সেই ধানে যদি কোনো রোগগ্রস্ত খড় হয়, তাহলে সেই জীবাণুগুলো থেকে যাচ্ছে খড়ের মধ্যে। ঠিকঠাকভাবে যদি শোধন করা না হয়, তাহলে কিন্তু খড়গুলো থেকে আবার ন্যাচারালি সেই আবার ফাঙ্গাস গ্রো করবে। সেই ফাঙ্গাসগুলো কিন্তু এই ওস্টার মাশরুমের ফাঙ্গাসকে ততটা বাড়তে দেবে না, তাদের ফলনটা কিন্তু হ্যাম্পার হয় অনেক। সেই জন্যে সেক্ষেত্রে আমরা এই যে ব্যাবিস্টিনের সলিউশন বলছি, বা স্টেরিলাইজেশনের যে পদ্ধতি বললাম, হট স্টিমে বা হট ওয়াটারে স্টেরিলাইজ করে নেওয়া উচিত। এছাড়া কিছু আছে, যেরকম হচ্ছে আমরা নিম অয়েল, যদি দেখা যায় যে কিছু কিছু ফাঙ্গাস হতে গ্রো করে, মোল্ড কিছু গ্রো করে, কিছু মাইট আছে সেগুলো গ্রো করতে পারে। সেই মাইটগুলো যে ফাঙ্গাসের ক্যাপটা হয়, এই পল মাশরুমের যে ক্যাপটা হয়, ছাতু যেটা হয় মেনলি, যেটা আমরা খাই, সেটাকে কিন্তু খুবলে খুবলে কুড়ে খেয়ে নেয়, মানে ক্ষতবিক্ষত করে দেয়। বাজারে মার্কেটের দাম কমে যায় অনেক, ফলনও অনেক কমে যায়। সুতরাং সেইগুলোর হাত থেকে বাঁচতে গেলে আমরা যেহেতু ডাইরেক্ট আমরা মাশরুম খাই, সেহেতু ডাইরেক্ট কেমিক্যাল স্প্রে না করাই ভালো। এখন নিম অয়েল বাজারে আসছে, যেগুলো 1500 বা 3000 ppm, সেগুলো 2 থেকে 2.5 ml প্রতি লিটার জলে গুলিয়ে স্প্রে করতে পারি। এছাড়া তেঁতুলের পাতা যদি জলে আমরা ভালো করে চটকে বেটে সেটাও স্প্রে করে দিলে কিন্তু এই ডিজিজগুলো থেকে অনেকটা রক্ষা পাওয়া যায়। আচ্ছা, এবার এই যে মাশরুম, এক একটা বেডে তো মাশরুম তৈরি হচ্ছে, এর কোয়ান্টিটি মানে পরিমাণ বাড়ানো কিংবা সাইজ বড়, এটা কিসের উপর নির্ভর করছে? স্পনের উপর, এবং আমরা যে সাবস্ট্রেটটা, যে জিনিসটা আমরা ইউজ করছি মাশরুম তৈরি করার জন্য, বিশেষ করে খড়, এখানে তো খড় ইউজ হচ্ছে, বা ধানের খড় বা গমের খড়, তার উপর ডিপেন্ড করছে। ওদের কোয়ালিটি যত ভালো হবে, মাশরুম স্পনের কোয়ালিটি যত ভালো হবে, এবং খাদ্য বলতে আমরা ইন জেনারেল বিভিন্ন ডালের আমরা গুঁড়ো দিয়ে থাকি। এখন রিসেন্ট দেখা গেছে যদি আমরা সয়াবিনের গুঁড়ো বা কটনের বীজের গুঁড়ো দিয়ে এটা চাষ করি, তাহলে কিন্তু অনেক ভালো কোয়ালিটির এবং সাইজে এবং কোয়ান্টিটিতেও বেশি হচ্ছে। আচ্ছা, তো এই যে মাশরুমগুলো করা হচ্ছে, এই ব্যাপারে যদি কৃষক বন্ধুরা মানে প্রশিক্ষণ নিতে চান, তাহলে মানে কোথায় কিভাবে যোগাযোগ করবেন? প্রশিক্ষণ নিতে গেলে আমাদের ইন জেনারেল আমাদের ডিপার্টমেন্ট, যেহেতু এটা হর্টিকালচার আন্ডারে পড়ে, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ডাইরেক্ট ট্রেনিংয়ের ব্যবস্থা নেই। কিন্তু কোনো চাষি ভাই যদি উদ্যোগী হন, তাহলে আমরা যেখানে ডাইরেক্ট হচ্ছে, যেমন মনে করুন এই ফার্মে, আমরা এই ফার্মে এনে ডাইরেক্ট হাতে কলমে ওনাদের প্রশিক্ষণ দিতে পারি, বা আমাদের অফিসে গেলেও আমরা একটা ছোটোখাটো ট্রেনিং প্রোগ্রামের অ্যারেঞ্জ করে 5-10 জনকে দিয়ে আমরা অ্যারেঞ্জ করাতে পারি ট্রেনিং প্রোগ্রাম। এছাড়া বাইরে নরেন্দ্রপুরে হয়, বিভিন্ন কেভিকেগুলোতে হয়, সেগুলোতে যদি কেউ আগ্রহী চাষি থাকেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সেখানে পাঠানোর ওনাদের ব্যবস্থা করে থাকি। আচ্ছা, এই যে মাশরুমগুলো কৃষক বন্ধুরা উৎপাদন করছেন, সেগুলো তো বাজারজাত করার একটা ব্যাপার আছে। যদিও ওরা নিজেদের প্রচেষ্টায় বিভিন্ন জায়গায় তো করছেন, কিন্তু মানে কৃষি দপ্তর থেকে কি কোনো রকম সহযোগিতা বা কিছু একটা রয়েছে? কৃষি দপ্তর থেকে সহযোগিতা আছে। আমরা যেখানেই মিটিং হয় সেখানেই আমরা মাশরুম যাতে সাধারণ মানুষরা ব্যবহার করার দিকে উৎসাহী হন, তার জন্য আমরা বলে থাকি। কারণ সাধারণ মানুষরা যতদিন না মাশরুম খাওয়া শিখবেন, ততদিন কিন্তু মাশরুম বিজনেস ভিত্তিকভাবে চাষ করা শুরু হবে না সেরকমভাবে। সুতরাং আমরা যেখানেই মিটিংয়ে যাই আমরা আলোচনা করে থাকি মাশরুম চাষ পদ্ধতি নিয়ে এবং তার ব্যবহার নিয়ে, তার কী কী উপকারিতা আছে সেসব নিয়ে বলে থাকি। এছাড়া আমি বিশেষ করে আমাদের ব্লকে একটা SMS পদ্ধতি শুরু করেছি, যেখানে চাষি ভাইদের আমি SMS এর থ্রু দিয়ে বিভিন্ন ধরনের চাষবাসের প্রসিডিওর জানিয়ে থাকি, এবং সেখানেও মাঝে মাঝে SMS এর থ্রু দিয়ে আমি বলে দিই যে মাশরুম চাষের উপকারিতা কী, মাশরুম খেলে কী কী উপকার হয়, এবং আমাদের কত খুব সহজেই আমরা যাতে পুষ্টি লাভ করতে পারি মাশরুমের থ্রু দিয়ে, সেইগুলো আমরা বলে থাকি। এছাড়া আমরা ডিস্ট্রিক্ট লেভেলের বিভিন্ন কনফারেন্স হলে সেখানে মাশরুম সম্বন্ধে আলোচনা করেই, এবং আমাদের যে সহযোগী ডিপার্টমেন্ট হর্টিকালচার আছে, সেই হর্টিকালচারের কিছু স্কিম আছে, যারা মাশরুম চাষ করেন তাদেরকেও কিছু সাবসিডি দিয়ে ওনারা হেল্প করেন। এই রকমভাবে আমরা দুটো ডিপার্টমেন্ট মিলে সহযোগিতায় যারা চাষ করছেন তাদেরকে যেরকমভাবে উৎসাহ দিই, যারা নতুনভাবে চাষ করতে চান তাদেরকেও আমরা উৎসাহ দিয়ে এসেছি। দর্শক বন্ধু, আপনারা শুনলেন কৃষক বন্ধুর কথা, যিনি নিজে হাতে এই মাশরুম চাষ করছেন, এবং বিশেষজ্ঞের কথাও শুনলেন।
শুনে এটুকু নিশ্চয়ই বুঝলেন যে মাশরুম চাষ করতে কিন্তু জায়গা অনেক কম লাগে, আপনার কোনো মাটি বা জমি কিছু লাগছে না, বাড়ির যে কোনো একটা জায়গায় আপনি করতে পারেন এবং ঝুঁকি অনেক কম এবং লাভ আপনারা দুজনের কথা শুনেই নিশ্চয়ই বুঝলেন যে এটা থেকে লাভ কিন্তু অনেকটা বেশি। তাই আপনারা এই মাশরুম চাষে এগিয়ে আসুন এবং এর থেকে একটা নতুন আয়ের পথ আপনারা খুঁজে নিন।